আমরা লেকচার নাম্বার 3 আমাদের ডিপ লার্নিং কোর্সে শুরু করছি। তো আজকে আমরা আমাদের যে বিগত লাস্ট দুইটা লেকচারে যে আলোচনা করেছিলাম, থিওরিটিক্যাল আলোচনাটা এআই এবং ডিপ লার্নিং এর, সেটাকে একটা সামারি আকারে আজকে আমরা সেটা নিয়ে আসবো, মানে সেটাকে একটা পর্যায়ে নিয়ে আসবো। আজকে সেই আলোচনাটা শেষ হলে নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনস অফ এআই শুরু করতে পারবো। তো এআই, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে যদি আমাদের চারপাশে দেখি, বর্তমান যুগে মোটামুটি আমাদের চারপাশে অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো, যে ক্ষেত্রগুলোতে আমরা আসলে এআই ইউজ করতেছি। তো এটার মধ্যে একটা এক্সাম্পল আছে যে গুগল সার্চ কিন্তু অটোমেট রুটিন লেবার তারা ইউজ করে, সেখানে সার্চিং এর ক্ষেত্রে তারা এআই ইউজ করে থাকে। তাছাড়া আমরা যে স্মার্টফোন ইউজ করি, যারা আইফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে, এবং যারা উইন্ডোজ, সরি উইন্ডোজ না, যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকে তাদের জন্য আপনার যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সেগুলো নর্মালি হচ্ছে এআই এক্সাম্পল, এবং এগুলো নর্মালি মানুষের স্পিচ আন্ডারস্ট্যান্ড করতে পারে, মানে স্পিচ রিকগনিশনের ক্ষমতা তাদের আছে, এবং সেটার উপর ভিত্তি করে সে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। এছাড়া বর্তমান যুগে ইলেকট্রিক্যাল ভেহিকেল কিংবা ইভি নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে। তো এই ধরনের ভেহিকেল গুলোর মধ্যে কিছু কিছু ভেহিকেল আছে যেগুলো অটোমেটিক, অটোনোমাস ভেহিকেল, মানে আপনার ড্রাইভার ছাড়া বা চালকবিহীন গাড়ি, আমরা যেটাকে বাংলায় বলি ড্রাইভারলেস ভেহিকেল, সেই গাড়িগুলোর কথা কিন্তু বর্তমানে হচ্ছে, এবং সেই গাড়িগুলো বর্তমানে অনেক জায়গায় আছে। এবং এই অটোনোমাস ভেহিকেলের আবার কিছু লেভেল আছে, যে সে কতটুকু পর্যন্ত সে নিজে নিজে কাজ করতে পারে সেটার কিছু লেভেল আছে। এটা 4টা বা 5টা লেভেল পর্যন্ত অটোনোমাস ভেহিকেলের লেভেল আছে। তো সেদিকে আমাদের আসলে যাওয়া লাগবে না, কারণ আমরা তো আসলে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়তেছি না। যারা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়বেন বা ইভি ইঞ্জিনিয়ারিং, ইভি টেকনোলজি নিয়ে, ওটা তাদের বিষয়। তো এআইটা আসলে মূলত মেশিন লার্নিং এর উপর ভিত্তি করে তৈরি করা। বাট আমি যেটা বলেছি যে ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা যে অ্যালগোরিদম গুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ডিপ লেভেলের অ্যালগোরিদম। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে অ্যালগোরিদম গুলো ইউজ করে থাকি এগুলো এতটা ডিপ না। তো মেশিন লার্নিং পাওয়ার্স মেনি অ্যাসপেক্ট অফ মডার্ন সোসাইটি। আমাদের বর্তমান সোসাইটি আমাদের আশেপাশে, সেখানে অনেক কিছু মেশিন লার্নিং দিয়ে হচ্ছে, যেমন ওয়েব সার্চ হচ্ছে, কন্টেন্ট ফিল্টার করা হচ্ছে, ঠিক আছে। সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে যেমন হচ্ছে কিছু কিছু কন্টেন্ট তারা হচ্ছে, আপনার যদি দেন, অনেক সময় আপনার কন্টেন্ট গুলোকে ব্লক করা হয় বা আপনার প্রোফাইল ব্লক করা হয়। কেন? কারণ এই কন্টেন্টের মধ্যে হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে যেটা তাদের সিলেক্টেড ক্যাটাগরির ওয়ার্ডের মধ্যে পড়ে, যেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবেন না। তারপর আছে যে আপনি যখন দারাজ কিংবা হচ্ছে আজকে ডিল.কম থেকে কোনো জিনিস হচ্ছে একবার কিনেন, বা অ্যামাজন থেকে, তখন সেই রিলেটেড পণ্য বা সেই জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট তারা বারবার আপনাকে শো করে। এটা হচ্ছে রিকমেন্ডেশন। যে মানুষজন, ধরেন আপনি একটা বই কিনতে গেলেন অ্যামাজন.কম থেকে, তো সে বই কেনার সময় আপনি যখন চেক আউট করুন তখন সে আপনাকে দেখালো যে যারা এই বইটা কিনেছে তারা এই বইটার সাথে আরো নিচের এই জিনিসগুলো অর্ডার করেছিল, তা আপনি চাইলেও করতে পারেন। তো এটা হচ্ছে মূলত এক ধরনের রিকমেন্ড করা। তো রিকমেন্ডেশন ইঞ্জিনের ক্ষেত্রে মেশিন লার্নিং ইউজ করা হয়। কনজিউমার প্রোডাক্টস এর ক্ষেত্রে স্মার্টফোন, ক্যামেরা, এই জিনিসগুলোর ক্ষেত্রে তো মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে। তাহলে মেশিন লার্নিং এর ইউজটা হচ্ছে মূলত আইডেন্টিফাই অবজেক্টস ইন ইমেজ, কোন ইমেজের মধ্যে যে অবজেক্টটা আছে সেটা ডিটারমাইন করা, ট্রান্সক্রাইব স্পিচ টু টেক্সট, স্পিচ থেকে সেটাকে টেক্সটে কনভার্ট করা, ম্যাচ নিউজ আইটেমস, পোস্ট অর প্রোডাক্টস উইথ ইউজার ইন্টারেস্ট, যেটা আমরা রিকমেন্ডেশন ইঞ্জিনের ক্ষেত্রে করি, এবং সিলেক্ট রেলেভেন্ট রেজাল্টস অফ সার্চ। ইনক্রিজিংলি দিস ইউজ ডিপ লার্নিং কেটে। এখন একটা সময় এগুলো আসলে মেশিন লার্নিং দিয়ে করা হতো, কিন্তু বর্তমানে যেহেতু ডিপ লেভেলে আমরা অনেক কাজ করতে পারি, তাই ডিপ লার্নিং দিয়ে এগুলো করা হচ্ছে। তাহলে মোটামুটি আমরা দেখতেছি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জেনারেশন, সেটা চেঞ্জ হচ্ছে। এই কারণে আমরা বলতে পারি যে এটাকে আমরা এআই এর চ্যালেঞ্জকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি সাকসেস অফ এআই, তারপর হচ্ছে ট্রু চ্যালেঞ্জ অফ এআই, আর হচ্ছে টুডেস এআই, বর্তমানে যে এআইটা আছে। দেখেন, এআই এর যে আর্লি সাকসেসটা ছিল সেটা হচ্ছে সে মোটামুটি মানুষের দ্বারা কঠিন এমন কাজগুলো সে হচ্ছে করতে পারতো। যেমন হচ্ছে যে আমরা তাকে যদি স্মল কিছু সেট অফ রুল দিয়ে দিতাম, সে রুলের উপর ভিত্তি করে সে পৃথিবী সম্পর্কে একটা ক্ষুদ্র ধারণা সে তৈরি করতে পারতো, অথবা স্টাডাইল ফর্মাল এনভায়রনমেন্টে সে কাজ করতে পারতো। আর যে চ্যালেঞ্জ, যেটা বর্তমানে ট্রু চ্যালেঞ্জ যেটা এআই নিয়ে, সেটা হচ্ছে যে সলভ টাস্ক ইজি ফর পিপল বাট হার্ড টু ডিসক্রাইব ফর্মালি। মানুষ কিছু কাজ আছে যেগুলো খুব সহজে সে করতে পারে, কিন্তু এগুলোকে এক্সপ্লেন করা হচ্ছে ডিফিকাল্ট। তো এই ধরনের কাজগুলো যদি আপনি এআই দিয়ে করাতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ সেই জিনিসগুলোতে ইয়ে করতে হবে। যেমন আপনি যদি বলেন যে আমি অনেক স্বাদ করে ডাল রান্না করতে পারি, হ্যাঁ, তো এখন এটা আপনার কাছে সহজ, কারণ আপনি হয়তো সেরকম করে পারেন, হ্যাঁ, বা সামহ আপনি জিনিসটা শিখেছেন। বাট এআই কে দিয়ে যদি আপনি বলেন যে আমি এআই সিস্টেম ইউজ করে
মানে এমন এক ধরনের জিনিস বের করলাম যেটা দিয়ে আমি হচ্ছে সহজে মানে বা আমি যেরকম টেস্টি করে ডাল বানাতে পারি সেরকম করে সে ডাল বানাতে পারি। বাট এআই দিয়ে এই ধরনের কাজগুলো করা ডিফিকাল্ট, কারণ এই ধরনের কাজগুলো যখন আপনি করেন তখন সেটা ইনটিউটিভলি করেন এবং অনেকটা অটোমেটিক ভাবে হচ্ছে করেন আপনি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ওরকম করে, যেমন ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা বলতে পারি, বাচ্চারা যখন কথা বলতে শিখে সে হচ্ছে আশেপাশের লোকজনকে শুনে সে কথার আওয়াজ ধরার চেষ্টা করে এবং সে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে সঠিকভাবে কি আপনার করতে পারে, মানে কথাগুলো বলতে পারে। আবার তাকে যদি কোনো ছবি দেখানো হয় যে এই ছবির ইমেজ বা অ্যানিমেলটা কিসের বা ফিশটা কিসের, তখন সে সেটাকে ক্যাপচার করতে পারে খুব সহজেই। কিন্তু এই রকম যে টাস্ক গুলো আছে এগুলো আপনি এআই দিয়ে করাতে হলে অনেক চ্যালেঞ্জ আপনাকে পোহাতে হবে, এবং চ্যালেঞ্জ বর্তমানেও আছে এই জিনিসগুলোর ক্ষেত্রে। তো বর্তমানে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইট ইজ অল অ্যাবাউট সলভিং দিস ইনটুটি প্রবলেম। আসলে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমরা কথা বলছি এটা আসলে মূলত এ ধরনের প্রবলেম সলভ করার কথা এখানে বলা হচ্ছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ ধরনের প্রবলেম সলভ করার কথা বলা হচ্ছে, কিন্তু এ ধরনের প্রবলেম কিন্তু সহজে সলভ হচ্ছে না। কারণ সহজে সলভ হলে মানুষের যে রিপ্লেসমেন্ট সেটা কিন্তু চলে আসতো। যেমন আমি জাপানের কোম্পানিগুলোর কথা হচ্ছে বলতে পারি। কোভিড-19 এর আগে যেহেতু আমি জাপান এসেছিলাম, তো জাপানে কনভেনিয়েন্ট স্টোর আছে, ওরা এটাকে জাপানি ভাষায় বলে কনভেনি। মানে হচ্ছে এখন এখানে 7-Eleven আছে, ঠিক আছে, আপনার ওয়াটসন আছে এবং আরো বেশ কিছু সুপার স্টোর ব্র্যান্ড আছে যাদের এরকম কনভেনিয়েন্ট শপ যাদের হচ্ছে আছে, যেটাকে আমরা মুদি দোকানের আধুনিক ভাষণ বলতে পারি। তো এখন যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে এগুলাতে প্রচুর স্টুডেন্ট হচ্ছে পার্ট টাইম করতো, জাপানি স্টুডেন্টরা এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টও পার্ট টাইমের একটা সোর্স হিসেবে এটা ইউজ করা হতো। এবং সুপার মার্কেট এগুলোতেও পার্ট টাইমে লোকজন হচ্ছে অনেকে কাজ করতো, বিশেষ করে ক্যাশ কাউন্টার গুলো এবং হচ্ছে যে জিনিসপত্রগুলো হচ্ছে আপনার মানে ঠিক করে রাখা, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ওর ফ্লোর পরিষ্কার করা, এ ধরনের কাজে আপনার হচ্ছে ম্যান মানে হিউম্যান ইউজ করা হতো সহজ কথা। কিন্তু করোনা যখন আসলো, যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্স কমাতে হবে, তো আস্তে আস্তে যেটা হলো যে কিছু কিছু দোকানে তারা অটোমেট ক্যাশ কাউন্টার চালু করলো। অটোমেট ক্যাশ কাউন্টার কিরকম, সেখানে হচ্ছে স্ক্যানার আছে অটোমেটিক, আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা আপনি জাস্ট প্রোডাক্টটা স্ক্যানার মেশিনে সামনে ধরবেন, সে হচ্ছে স্ক্যান করে এটা দাম কত বলবে, ওই মেশিনের মধ্যে আপনার হচ্ছে টাকা বা পয়সা অথবা ক্রেডিট কার্ড পাঞ্চ করার অপশন থাকে, আপনি পেমেন্ট করে দিতে পারবেন এবং সাথে সাথে রিসিট বের হয়ে আসবে। বা আপনি যদি বাড়তি টাকা দেন, আপনার ভাঙতি টাকা যেটা সেটাও ওরা এক্সচেঞ্জ করে এটা বের করে দিবে। তো এই যে একটা চেঞ্জ, এবং সুপার স্টোর গুলো তো সেম চেঞ্জ কিন্তু চলে এসেছে। তো এটা আসার ফলে যেটা হচ্ছে, এবং আমরা ভার্সিটিতে যেটা করতাম, আমাদের ভার্সিটিতে করোনার আগ থেকে, আমাদের ভার্সিটিতে অনেক আগ থেকে, যেটা আমাদের জাপানের ভার্সিটিতে যে আমাদের যে আইডি কার্ডটা দেওয়া হতো বিশ্ববিদ্যালয় থেকে, তো সে আইডি কার্ড আমরা ক্যাম্পাসের মধ্যে কোনো কিছু কেনার জন্য ইউজ করতে পারতাম। মানে ওটাতে ওটা চিপে আপনার মনিটরি ট্রানজেকশন করার অপশন ছিল, মানে আপনার টাকা রিচার্জ করার অপশন ছিল। তো আমাদের ভার্সিটিতে নানা প্লেস গুলোতে তারা 3-4টা মেশিন এরকম বসিয়ে রেখেছিল, যেখানে হচ্ছে আমরা এই আইডি কার্ডে টাকা ইনসার্ট করতে পারতাম। টাকা ইনসার্ট করে সেটা দিয়ে ক্যাম্পাসের মধ্যে লাঞ্চ করা অথবা কোনো কিছু প্রিন্ট করা বা কিছু কেনা, ক্যাম্পাসের মধ্যে আমরা লেনদেন করতে পারতাম। মানে ক্যাম্পাসের মধ্যে মোটামুটি ক্যাশলেস একটা এনভায়রনমেন্ট। দেখবেন যে মানে আমাদের বাংলাদেশে দেখবেন যে কিছু ওই যে বুড়ো 60-70 বছরের লোকজন আছে, এরা ক্যাশলেস সোসাইটি বলে চিল্লাচিল্লি করে এবং মাঝে মধ্যে দেখবেন বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে এই দেশের ব্যাংক ব্যবস্থাকে মোটামুটি আজকে যে পর্যায়ে দেশের ব্যাংক ব্যবস্থা আসছে এবং লোকজন যে ফেসবুকে পোস্ট গুলো দেয়, এটার পিছনে এই বুড়ো গুলো দায়ী মূলত। কারণ এরা পাশ করছে অনেক আগে, যখন ছিল হচ্ছে BCom M Com, 10-15টা সাবজেক্ট পড়ে পাশ করছে। না আছে আধুনিক ফাইন্যান্স সম্পর্কে ধারণা, না আছে আধুনিক ব্যাংকিং সম্পর্কে ধারণা। এদের কিন্তু বড় বড় পদ তারা দখল করে রাখছে, যার কারণে আজকে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল খাতের এই অবস্থা। হ্যাঁ, তো যাই হোক সেটা অন্য বিষয়। তো এখন এই যে দেখেন, এইসব জিনিসও কিন্তু এআই ইউজ হচ্ছে। আপনার এখন কথা হলো যে এআইটা তো ইউজ হচ্ছে, তার মানে আলটিমেটলি একটা কোশ্চেন আসে যেটা সবাই করে, তাহলে কি মানুষের যে কাজকর্মগুলো করে বা অনেক মানুষের চাকরি কি চলে যাবে? এই কথার পক্ষে দুটা মত আছে। একটা হচ্ছে, বিশেষ করে আমার মত যেটা, কিছু মানুষের চাকরি যাবেই, এটা শিওর। বাট এত বেশি যে একদম সবাইকে বেকার করে ফেলবে এআই তা কিন্তু না। যেমন আমাদের ঢাকা ভার্সিটির এক শিক্ষক আছেন। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে
আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওনারা বিশ্ববিদ্যালয়ে পড়ানো ছাড়া আর বাকি সব কাজই খুব ভালোভাবে করতে পারেন। তো ওই শিক্ষকের কাজ হচ্ছে উনি পাশ করে আসছেন, পিএইচডি করছেন অন্টারপ্রেনিয়রশিপের উপরে, ব্যবসা উদ্যোগের উপরে। কিন্তু উনি সব জিনিস নিয়ে বলেন কথা, উনি ফিনটেক নিয়েও কথা বলেন, উনি এআই নিয়েও কথা বলেন, উনি ডাটা সায়েন্স নিয়েও কথা বলেন, উনি মেশিন লার্নিং নিয়েও কথা বলেন। মানে এগুলো দেখলে এমন হাসি পায় আমার। তো উনি মাঝে মধ্যে পোস্ট দেয়, শিখেন সবাই লেখাপড়া বাদ দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখেন, এছাড়া আর আগামীতে চাকরি বাকরি পাওয়া যাবে না। মানে জ্ঞান যতটুকু সীমিত, ওই এই কারণে ফোরকাস্টিং ওনারা অতটুকু সীমিত আর কি। যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এআই মূলত যে কাজগুলো নর্মাল টাস্ক, সে কাজগুলো সে আপনার শেষ করে ফেলবে সে। নর্মাল টাস্ক কিরকম? নর্মাল টাস্ক হচ্ছে যেমন আপনি একটা বড় এয়ারপোর্টে গেলেন, সেখানে হচ্ছে ধোয়া মোছার কাজ চলতেছে, সেখানে তারা রোবট ইউজ করবে, ওখানে কোনো ম্যান মেড কোনো বা হিউম্যানের কোনো টাস্ক থাকবে না। এটা গেল। তার পরবর্তীতে এই যে সুপারমার্কেট এগুলোতে যে কাজগুলো, কিন্তু আলটিমেটলি যে কাজগুলোতে মেন্টাল পাওয়ারের প্রয়োজনীয়তা পড়বে বা রিজনিং পাওয়ারের, সেই কাজগুলো মানুষের কাছেই থাকবে, কোর যে কাজগুলো আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা মিনিট।
Okay. So today's challenge AI, it is all about solving these more intuitive problems. এখন এই যে এআই এর যে ইনটিউটিভ প্রবলেম গুলোর কথা আমরা বলতেছি, সেখানে আমাদেরকে আহ, বেশ কিছু বিষয় হচ্ছে দেখতে হবে। বেশ কিছু বিষয় দেখার মধ্যে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এআই এর কিছু প্যারাডিজিম আছে যেগুলো দেখতে হবে। মূলত এআই এর তিনটা প্যারাডিজিম আছে, একটা হচ্ছে রুল বেস সিস্টেম, আর একটা হচ্ছে ক্লাসিক মেশিন লার্নিং, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন লার্নিং। তো রুল বেস সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট থাকে। হ্যাঁ, ঠিক আছে, ইনপুট থেকে আমরা হ্যান্ড ডিজাইন প্রোগ্রামে যাই, হ্যান্ড ডিজাইন প্রোগ্রাম থেকে আমরা আউটপুটে যাই। ক্লাসিক মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের যেটা থাকে, আমরা হচ্ছে ইনপুট থেকে শুরু করি। ইনপুট থেকে শুরু করার পর আমরা হ্যান্ড ডিজাইন ফিচারে যাই। তারপর এই ফিচারগুলোকে আমরা ম্যাপিং করি, মানে ম্যাপিং ফ্রম ফিচার্স। তার পরবর্তীতে আমরা আউটপুটে যাই। রিপ্রেজেন্টেশন লার্নিং এর ক্ষেত্রে এটা দুটো ভাবে হতে পারে। একটা হতে পারে যে আমরা প্রথমে ইনপুট থেকে ফিচার্সে যাই, ফিচার্স থেকে আমরা ম্যাপিং ফ্রম ফিচার্স করি, তারপর হচ্ছে আউটপুট। অথবা এটা আরেকটা ভাবে হতে পারে, প্রথমে আসছে না। হচ্ছে হচ্ছে এটা অথবা হতে পারে যে আমরা প্রথমে ইনপুটে যাই, ইনপুট থেকে আমরা সিম্পল ফিচার্সে যাই, সিম্পল ফিচার্স থেকে আমরা হচ্ছে অ্যাডিশনাল লেয়ার্স ও মোর অ্যাবস্ট্রাক্ট ফিচার্সে যাই, তারপর ম্যাপিং ফ্রম ফিচার্সে যাই, এরপর হচ্ছে আউটপুটে যাই। এটা নর্মালি ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমরা এই স্টেপটা ইউজ করে থাকি। এখন এই যে এআই যে প্যারাডিজম যে শিফটটা হচ্ছে, এটার সাথে আমরা এখন মোটামুটি এটার পরে ডিপ লার্নিং এর একটা ফরমাল সংজ্ঞা দিতে পারি। So deep learning is inspired by neural networks of the brain to build learning machines which discover rich and useful representation computed as a composition of learned features and functions. তো ডিপ লার্নিং হচ্ছে এটা মূলত মানুষের যে মস্তিষ্ক, সেখানে আমরা বারবার যেটা বলেছি যে মস্তিষ্কের মধ্যে যে নিউরাল নেটওয়ার্কটা আছে, সে নিউরাল নেটওয়ার্ক দিয়ে যখন আপনি কোনো লার্নিং মেশিন তৈরি করতে তৈরি করার চেষ্টা করেন, ঠিক সেই ধরনের লেভেলের কাজ আমরা ডিপ লার্নিং দিয়ে করে থাকি। এবং এখানে মূলত কাজগুলো হয়ে থাকে লার্ন ফিচার্স এবং ফাংশনের যৌথ কম্বিনেশনে। হুম। আচ্ছা, this definition is a goal and does not say much about how we achieve that. অর্থাৎ হচ্ছে যে এখানে মূলত ফর এক্সাম্পল হচ্ছে by adding pioneers to learn better high level representation. The term deep learning is indeed aspirational like AI or machine learning. এখন এই ডিপ লার্নিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ডিপ লার্নিং এক ধরনের এসেন্সিয়ালি এটা এক ধরনের মেশিন লার্নিং, বাট এটা অ্যাডভান্স লেভেলের মেশিন লার্নিং। সো আর ডিপ লার্নিং ইজ এ টাইপ অফ মেশিন লার্নিং দ্যাট ইমপ্রুভস উইথ এক্সপিরিয়েন্স এন্ড ডাটা। তার মানে হচ্ছে যে এটা এক ধরনের মেশিন লার্নিং, ডিপ লার্নিং হচ্ছে এক ধরনের মেশিন লার্নিং যেটা অভিজ্ঞতা এবং ডেটা যত বাড়বেন, এটা কি ইমপ্রুভমেন্ট তত বেশি হবে। অনলি ভাইবল অ্যাপ্রোচ টু বিল্ডিং এআই সিস্টেমস ইন রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। এবং আপনি যদি রিয়েল ওয়ার্ল্ডে বাস্তবে যদি আপনি এআই বেসড সিস্টেম ডেভেলপ করতে চান, সেটার একমাত্র ওয়ে হচ্ছে ডিপ লার্নিং ইউজ করা। অবটেন্স ইজ পাওয়ার বাই নেস্টেড হায়ারকি অফ কনসেপ্ট। এটা যে পাওয়ারটা, এটা মূলত এটা নেস্টেড হায়ারকি অফ কনসেপ্টের কারণে মূলত পেয়েছে। ইজ কনসেপ্ট ডিফাইন্ড বাই রিলেশনশিপ টু সিম্পলার কনসেপ্ট, মোর অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন কম্পিউটেড ইন টার্মস অফ লেস অ্যাবস্ট্রাক্ট ওয়ান্স। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ধরেন যদি ইমেজকে আমরা ডিপ লার্নিং করে ইমেজকে পড়তে চাই, তাহলে কি হবে? প্রথমে হচ্ছে ইনপুট যাবে। ইনপুটটা কিভাবে যাবে? ইনপুট ইজ অ্যান অ্যারে অফ পিক্সেল। হুম, ইমেজের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল। সো ইমেজ ইনপুট ইজ অ্যান ইনপুট ইজ এন অ্যারে অফ পিক্সেল ভ্যালুস। এই পিক্সেল ভ্যালু গুলো ফার্স্ট লেয়ারে যেতে পারে, সেকেন্ড লেয়ারে যেতে পারে, থার্ড লেয়ারে যেতে পারে, সাবসিকুয়েন্ট লেয়ারেও এটা যেতে পারে। যদি ফার্স্ট লেয়ারে দেয়, ফার্স্ট লেয়ারে গেলে এটা হবে যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এজেস অ্যাট পার্টিকুলার লোকেশনস অ্যান্ড ওরিয়েন্টেশনস অফ ইমেজ। সেকেন্ড লেয়ারে গেলে হচ্ছে এখানে সেকেন্ড লেয়ারে মূলত আমরা যে মোটিভটা থাকে সেটা ডিটেক্ট করার চেষ্টা করে থাকি, এবং স্মল কোনো ভ্যারিয়েশন ট্যারিয়েশন থাকলে এগুলো এই ক্ষেত্রে ওভারলুক করে যাওয়া হয়। থার্ড লেয়ারের ক্ষেত্রে আমরা এই মোটিভ যেগুলো আছে সেগুলোকে অ্যাসেম্বল করে লার্জার কম্বিনেশন আমরা তৈরি করি, যেটা মোটামুটি সিমিলার পার্টের অবজেক্টের সাথে কি ম্যাচ করে। সাবসিকুয়েন্ট লেয়ারের ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে ডিটেক্ট করে এই পার্টগুলোর সমন্বয়ে আমরা অবজেক্টগুলোকে ডিটেক্ট করার চেষ্টা করি। তো এই ডিপ লার্নিং এর কি অ্যাসপেক্টের মধ্যে প্রথম যে অ্যাকসেপ্টটা আসে, সেটা হচ্ছে লেয়ার্স নট ডিজাইন বাই হিউম্যান ইঞ্জিনিয়ার। এই যে লেয়ার গুলোর কথা আমরা বলতেছি, মাল্টিপল লেয়ার, এগুলো কিন্তু মানুষের দ্বারা
প্রস্তুত করা হয় না, বরং আমরা যে ডাটাটা ইউজ করি ইট ইজ মেড ফ্রম লার্ন ডাটা ইউজিং এ জেনারেল পারপাস লার্নিং প্রসিডিউর। হ্যাঁ, একটা জেনারেল পারপাস লার্নিং প্রসিডিউরের মাধ্যমে আপনার আমরা এক্ষেত্রে মূলত কাজটা করে থাকি। এখানে আমরা যখন ইমেজের কথা হচ্ছে বলতেছি, তো এখানে শুরু করলাম আমরা প্রথম থেকে আমাদের ইনপুট লেয়ার। ইনপুটে আমরা প্রথমে হচ্ছে যে পিক্সেলগুলো আছে, পিক্সেলগুলো ইনপুট হিসেবে নিলাম এবং এই পিক্সেলগুলো আমাদের কাছে কি ভিজিবল। তারপরে আমরা ১ম হিডেন লেয়ারে কাজ শুরু করলাম। ১ম হিডেন লেয়ারে আমরা মূলত এজ নিয়ে হচ্ছে কাজ করব। ২য় হি 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 ২য় হিডেন লেয়ারে আমরা কাজ করলাম যেখানে আমরা কর্নার এবং কন্টিনিউস নিয়ে হচ্ছে কাজ করব। ৩য় হিডেন লেয়ারে আমরা গেলাম যেখানে হচ্ছে অবজেক্ট পার্টস নিয়ে আমরা কাজ করব এবং সবার লাস্টে আমরা পাবো হচ্ছে আপনার যে আউটপুটটা পাবো যেটা হচ্ছে কার, আ আপনার পারসন আর হচ্ছে অ্যানিমাল। তো এখানে এটাই বলা হচ্ছে যে ফাংশন টু ম্যাপ পিক্সেল টু অবজেক্ট আইডেন্টিফাই ইজ কমপ্লিকেটেড। সিরিজ অফ হিডেন লেয়ার্স এক্সট্রাক্ট ইনক্রিজিংলি অ্যাবস্ট্রাক্ট ফিচার্স। ওকে। আর আর্ট সুপারভাইজড মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা মূলত ইউজ করে থাকি অটো এনকোডার, এনকোডার এবং হচ্ছে ডিকোডার। অটো এনকোডার কি? অটো এনকোডার হচ্ছে কুইস্টিশাল এক্সাম্পল অফ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের এক্সাম্পল অফ রিপ্রেজেন্টেশন আমরা বলতে পারি। এবং এক্ষেত্রে এনকোডিংটা হয়ে থাকে কিভাবে? এনকোডারটা কাজ করে হচ্ছে ইট কনভার্টস ইনপুট ইনটু রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে এনকোডারের কাজ হচ্ছে ইনপুটকে কনভার্ট করা। আর ডিকোডারের কাজ হচ্ছে আপনার এনকোডার থেকে এটাকে আপনার ইনপুটে ব্যাক করা। এটা হচ্ছে ইয়ার কাজ। এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে যদি কাজ হয়, তখন সেক্ষেত্রে হচ্ছে ১ম এ আমরা ডেটাকে ট্রেন করি। ট্রেন করার পরে ওয়ার্ড টু ভেক্টর হচ্ছে কনভার্ট করি। এখানে 1 হট ভেক্টর ম্যাপড টু ভেক্টর অফ 300। তারপর হচ্ছে ওয়ার্ড এম্বারেসিং। সিমিলার ওয়ার্ডস আর রোস্ট ইচ আদার। আচ্ছা, আরেকটা জায়গা আছে আমরা সেখান থেকে হচ্ছে আলোচনাটা শেষ করব। দাঁড়ান। আচ্ছা, আমি আপনাদেরকে একটা পেপার সেন্ড করব। যে পেপারটা ২০০০ আমি বের করে নিই। ইস পাওয়া গেছে। ২০১৭ সালের একটা পেপার আছে। এটা রিসার্চ পেপার কিছু না। জাস্ট হচ্ছে ডিপ লার্নিং সম্পর্কে আপনাদের ধারণাটা একটু ইয়ে করে দেওয়ার জন্য। আ মানে আরেকটু ডিপ করার জন্য। তো অন দি অরিজিন অফ ডিপ লার্নিং নামে আ হাও-হান ওয়াং এবং হচ্ছে বিক্সা রাজ, আ আপনার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ডেভেলপমেন্টের শিক্ষক। তারা ২০১৭ সালে এই রিসার্চ পেপারটা লিখেছিলেন। হুম? এই পেপারটা আমি আপনাদেরকে পাঠালে আপনাদের কাজ হবে এই পেপারটা পড়া। আচ্ছা, রিসার্চ পেপার পড়ার নিয়ম হচ্ছে ১ম এ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে আপনার ৩ ধাপে পড়বেন। ১ম এ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়বেন, তারপর কনক্লুশন পড়বেন। এর পরবর্তীতে হচ্ছে লিটারেচার রিভিউ, আ লিটারেচার রিভিউ পার্টটা পড়বেন এবং রিসার্চ এবং মেথোডলজি পার্ট যেটা সেইটা পড়বেন। এনালাইসিস পার্টটা পড়বেন। এনালাইসিস মেথডের পার্টটা পড়বেন। আ এর পরবর্তীতে আবার সম্পূর্ণ শুরু থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পার্ট একবার পড়বেন। তাহলে দেখবেন যে যেকোনো রিসার্চ পেপার সম্পর্কে আপনার মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই রিসার্চ পেপারটা সম্পূর্ণই ডিপ লার্নিং সম্পর্কে। ডিপ লার্নিং এর জগতে কখন কি হয়েছে, কোন সময় কি এসেছে, এই জিনিসগুলো এখানে আ কিন্তু এই দেওয়া আছে। আশা করি এই জিনিসটা আপনাদের কাজে দিবে। এবার হচ্ছে আমরা ক্লাসের আলোচনায় মুভ করি।
আচ্ছা, আমি এখন আপনাদেরকে হচ্ছে কিছু আহ, কাজ দেখাবো যেগুলো হচ্ছে তারা এই ইয়েতে করে আর কি, এই ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এবং এআই এবং ডিপ লার্নিং এ মূলত করা হয়ে থাকে। সরি, স্ক্রিন শেয়ার করলাম, একটু দেখা যাচ্ছে। তো স্পিকিং আপনার ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমি বলেছি যে আমরা স্পিচ রিকগনিশনের কাজটা করে থাকি। তো স্পিচ রিকগনিশনটা মূলত কি জিনিস? স্পিচ রিকগনিশনটা হচ্ছে ধরেন আমি এখন ক্লাস নিতেছি, হুম, তো আমি যে ক্লাসটা নিচ্ছি আপনি আরেকজন হচ্ছে আপনারা শুনতেছেন, বা যখন আমার রেকর্ডিং দেখেন তখন হচ্ছে আপনারা শুনতেছেন, কিন্তু আমি যে কথা বলছি সাথে সাথে আমার কথাটা কিন্তু কোনো জায়গায় আপনার প্রিন্ট হচ্ছে না, বা প্রিন্ট আকারে আপনারা পাচ্ছেন না, বা ডকুমেন্ট আকারে পাচ্ছেন না। হুম, তো এই প্রিন্ট বা ডকুমেন্ট আকারে যদি হচ্ছে আপনার পেতে হয়, তাহলে হচ্ছে আপনাকে মূলত স্পিচ রিকগনিশন টেকনোলজি ইউজ করতে হবে। যে হচ্ছে আপনি যখন কথা বলবেন সেটা সে শুনবে, শুনে তার পরবর্তী সে সেটাকে ওয়ার্ডে সে কনভার্ট করবে। হুম? এ ধরনের কাজে হচ্ছে স্পিচ রিকগনিশন টুল হচ্ছে ইউজ করা হয়। আর মেশিন লার্নিং তো কি কাজে ইউজ করা হয় আমরা সেটা ইতিমধ্যেই দেখেছি। কনভারসেশন মডেলিং হচ্ছে আপনি যখন কারো সাথে কথা বলেন, সে ধরনের কথাবার্তাকে কনভার্ট করার জন্য হচ্ছে আপনার নরমালি কনভারসেশন মডেলিং ইউজ করা হয়ে থাকে। এরপর আছে অবজেক্ট ডিটেকশন এর ক্ষেত্রে বা রিকগনিশন এর ক্ষেত্রে। অবজেক্ট ডিটেকশন এর ক্ষেত্রেও আপনার অনেক ক্ষেত্রে আ মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো হচ্ছে ইউজ করা হয়। তো অবজেক্ট ডিটেকশন হচ্ছে মূলত ধরেন আপনি কাউকে কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে চান। যেমন এটা হতে পারে কোনো হিউম্যান হতে পারে, কোনো অ্যানিমেল হতে পারে, বা কোনো ইনঅ্যানিমেট, হ্যাঁ? আ বিষয় কিন্তু হতে পারে। সো অনেক রকম পসিবিলিটি থাকতে পারে। হুম, অবজেক্ট ডিটেকশন এর ক্ষেত্রে। ভিজুয়াল ট্র্যাকিং টা হচ্ছে যে ভিজুয়ালি কোনো বিষয়কে বা কাদেরকে হচ্ছে ট্র্যাক করা। যেমন আমরা বলতে পারি যে রাস্তাতে যখন গাড়ি চলে, ঠিক আছে? তো গাড়িগুলো কত স্পিডে চলছে সেটা ট্র্যাক করার জন্য রাস্তায় যদি আপনার ক্যামেরা বসান, তো সেই ধরনের ক্যামেরাতে এরকম সিস্টেম থাকতে হবে। ভিজুয়াল ট্র্যাকিং টা হচ্ছে যে ভার্চুয়াল জগতে কেউ আপনাকে ট্র্যাক করার চেষ্টা করতে পারে। ভিডিও ক্যাপচারিং এর কাজও হতে পারে। ঠিক আছে? মানে অনেক ধরনের কাজ কিন্তু আপনার মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে, বা আপনারা করতে পারবেন এই ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর মাধ্যমে, বা ডিপ লার্নিং এর যে টুল গুলো আছে, ডিপ লার্নিং এর এই টুল গুলোর মাধ্যমে। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়ান তো, কে আবার মেসেজ দিল? কে? একটু পরে। হুম, অনেকে ক্লাসে না আসে মেসেজ করে, এই জিনিসটা আমার কাছে একেবারেই বিরক্তিকর লাগে। আচ্ছা, আপনাদেরকে আমি ইকোনমিক্সের একটা আর্টিকেল আসলে নিয়েছিলাম, বাট এটা খুঁজে পাচ্ছি না। মানে ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এ আমাদের তো শুধু থিওরি না, প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। তো এআই নিয়ে ওয়ার্ল্ডের সরকারগুলোর মধ্যে কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে। তো আমি আর্টিকেলটা খুঁজে পাচ্ছি না। ওই সময় খোঁজার চেষ্টা করেছিলাম, বাট এখনো ওটা পাচ্ছি না। আমার মনে হয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়নি। যাই হোক, আমি ওটা ডাউনলোড করে ওটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব এবং নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো যদি আমাদের টাইম থাকে। বাট ওটা সামারিটা আমি বলতেছি। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইউজ করা হচ্ছে প্রচুর। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। এখন কথা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কেউ যদি হচ্ছে ধরেন কোনো প্রকার অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে বা অসামাজিক কার্যকলাপ, সেক্ষেত্রে উপায়টা কি? বা সরকার কিভাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে সরকার কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারে? মানে এমন তো না যে এটাকে সরকার এড়িয়ে যেতে পারে। এটাকে কিন্তু এড়িয়ে যাওয়ার, কোনো দেশের সরকারেরই এটাকে এড়িয়ে যাওয়ার মতো মানে অবস্থা নাই। কারণ এটা আসবেই, হ্যাঁ? এটা যেহেতু এক ধরনের রেভোলিউশন, টেক 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 আমরা এটাকে টেকনোলজিক্যাল এক ধরনের রেভোলিউশন বলতে পারি। সো এক্ষেত্রে আসবেই। তাহলে
কেমন কিভাবে সরকার প্রস্তুতি নিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তো সেখানে ভালো কিছু গাইডলাইন্স দেওয়া ছিল, এবং কিভাবে সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বা এর ইউজ করে সরকার নানা ধরনের সুবিধা পেতে পারে। এটা নিয়ে একটা খুব ভালো আর্টিকেল ছিল। এবং সেখানে ইউক্রেনের এক্সাম্পল দেওয়া ছিল, যে ইউক্রেনে এখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে। হ্যাঁ, ওরা কিছু এক্সাম্পল ওখানে দিয়েছিল, এবং এগুলো খুব বাস্তব এক্সাম্পল, রিয়েল লাইফের এক্সাম্পল গুলো আপনাদের বুঝতে হবে, কারণ না বুঝলে আহ, সারাদিন বই পড়েও কিন্তু এত জিনিস বোঝা যায় না। এই কাজগুলো প্র্যাকটিক্যাল যেহেতু, এগুলো প্র্যাকটিক্যাল এক্সপেক্ট দিয়ে আমাদের বুঝতে হবে। যাই হোক, আমার আবার 4টা ইয়ে থেকে, মানে আমার এখানে 45 সময় থেকে আরেকটা ইয়ে আছে, ক্লাস আছে। সো আমি ক্লাস শেষ করে দিতে হবে। তো আসিফ ভাই একটু আহ, সময় অনুযায়ী আসার চেষ্টা করবেন ভাই, বুঝছেন? আল্লাহ ভাই, ঠিক সময় আসবো। এটা কারণ আমিও তো ধরেন অফিস করে আসি হচ্ছে ক্লাস করে, সো বুঝতে পারছেন। টায়ার্ডনেস কাজ করে, তারপর হচ্ছে আমি ক্লাসগুলো নেওয়ার জন্য আসার চেষ্টা করি রেগুলার। আর আমাদের তো একটা টাইম এখন ঠিক করে দিছে, আশা করি এই টাইমে আসবেন। আপনার মানুষই হচ্ছেন দুইজন। তো আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে ভাই, ওখানে একটা জিনিস বললো যে হিডেন লেয়ারে যে কাজগুলো হয় ওগুলো কি আসলে আমরা মানুষটা বুঝতে পারি না কিভাবে হয়? আচ্ছা, হিডেন লেয়ারে যে কাজগুলো হয় এগুলো আমরা আসলে মানুষদের বুঝতে পারি না অনেকটা। ওই যে বিশেষ করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেকগুলো ডিপ ফেক ভিডিও যেগুলো তৈরি করা হয়, দেখবেন যে সেগুলো মানে ডিটেক্ট করা নিয়ে সাধারণ মানুষ কি, টেকনোলজির এক্সপার্ট যারা আছে ওরাই হিমশিম খায়। সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম। মানে দক্ষ দক্ষ ভাগা ভাগা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, তারাই হচ্ছে এটা নিয়ে হচ্ছে ইয়ে কারণ এই প্রসেসটা তো আসলে সম্পূর্ণ মেশিনের মধ্যে হয়, যে ডিপ লেয়ারের কাজগুলো। তো মেশিন আসলে এটা কিভাবে প্রসেস করতেছে এটা বুঝার একটা উপায় হচ্ছে যে ম্যাথমেটিক্সটা বোঝা। বাট যখন লেয়ারের পরিমাণ বেশি হয়ে যাবে, তখন এটা আপনি ব্রেনে দিয়েও এই জিনিসটাকে কল্পনা করা বা বোঝার চেষ্টা করতে গেলে আপনার ব্রেন এক পর্যায়ে হচ্ছে দেখবেন ক্লান্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে এআই এর অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আছে, মানে আপনি এখন যে প্রশ্নটা করছেন না, এটা মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। যে এখন তো আমরা বলতেছি যে মাল্টি লেয়ার, ওকে, ৩টা ৪টা ৫টা ১০টা, বাট যখন ২০০ ৩০০ ১০০ ১৫০ লেয়ার যদি হয়, তো এটা কোনো হিউম্যানের দ্বারা কিভাবে মানে সিকোয়েন্স মেনটেন করা সম্ভব? কারণ মানুষ তো আসলে এতটা ধৈর্য রাখতে পারে না। সো এখানে ধৈর্য ধরে কাজ করার ফ্যাক্টরটা কিন্তু আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এআই এর আসলে মানে কি হচ্ছে এআই এর জগতে, এটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ ডিফিকাল্ট এই অর্থে সেটা হচ্ছে যে এক পক্ষে আছে, বিশেষ করে এক্সপার্ট যারা বা যারা মূলত এআই বেসড প্রোডাক্ট ডেভেলপ করেন, তাদের দাবি যে এআই হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। বাট আপনি তারপরেও দেখবেন যে বিশেষ করে কিছু এআই টুল যেগুলো অ্যাভেলেবল, ChatGPT, গুগলের জেমিনি, এরকম আরো অনেক যেসব টুলগুলো আছে, এগুলোতে কিন্তু আপনি খুব মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের যদি ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এর প্রবলেম গুলো দেন, তারা কিন্তু 100% অ্যাকুরেসির সাথে সলভ করতে পারবে না। তার মানে এআই এর একটা বড় সমস্যা হচ্ছে যে এটা রিজনিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে সীমিত, এবং অনেক ক্ষেত্রে এটা মানে প্রায় কাজ করে না। তো এটা একটা ভালো সাইন মানুষদের জন্য, কারণ মানুষ যদি ধরেন সে যদি রিজনিং স্কিলে ভালো হয় এবং অন্যান্য স্কিল গুলো মোটামুটি সে ভালোভাবে কাজ ডেভেলপ করতে পারে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলেও তার চাকরি যাবে না। এটা আর কি। যাই হোক, অনেক কথা বললাম তাহলে ভাই। নেক্সট ক্লাসে আপনি তো জানেন শিডিউল দেওয়া আছে, ওই সময় চলে আসেন, তাহলে ওই সময় দেখা হবে। ঠিক আছে ভাইয়া। ওকে ভাই, বাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।